নমস্কার, আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। পড়ে শোনাচ্ছি সেই সময় উপন্যাসের 187তম পর্ব। ডক্টর সূর্যকুমার গুডিভ চক্রবর্তী এর আগেও নবীন কুমারের চিকিৎসা করেছেন, কিন্তু এবার নবীন কুমার যেন অন্য মানুষ। এরকম রোগী পাওয়া চিকিৎসকদের পক্ষেও সৌভাগ্যের বিষয়। এই রোগী চিকিৎসকের সঙ্গে সব রকম সহযোগিতা করবার জন্য প্রস্তুত। যে কোনো ঔষধপথ্যে আপত্তি নেই এবং ব্যান্ডেজ খোলা বাঁধার সময় একটু ব্যথা বেদনার অনুযোগ করে না। সে শুধু বারবার বলে, ডক্টর চক্রবর্তী, আমাকে খুব শিগগির চাঙ্গা করে তুলুন। আমার এখন অনেক কাজ, মাথার মধ্যে হাজারো পরিকল্পনা গিজগিজ করছে। এমনকি ব্যথা খুব বৃদ্ধি পেলে তার কিছুটা লাঘবের জন্য ডাক্তার যখন পরামর্শ দিলেন মাঝে মাঝে একটু ব্র্যান্ডি সেবন করতে, তখন নবীন কুমার বলে উঠল, না না, আমায় ওসব আর ছুঁতে বলবেন না, আমি ওসব থেকে মুক্ত হয়েছি। সূর্যকুমার ভাবলেন, মানুষের জীবনের গতি কী বিচিত্র। কয়েক বছর আগেও এই মানুষটিকে শত ঝুলোঝুলি করেও মদ্যপানের উৎকট স্বভাব ছাড়ানো যায়নি, আর আজ সে ওষুধের ডোজেও মদ্য স্পর্শ করতে অরাজি। সপ্তাহখানেক কেটে যাওয়ার পর সূর্যকুমার অন্য কয়েকজন চিকিৎসককে দিয়ে এই রোগীকে পরীক্ষা করাতে নিমরাজি হলেন। এমনিতে দুশ্চিন্তার কোনো কারণ ঘটেনি। পূর্ণবয়স্ক যুবক নবীন কুমারের স্বাস্থ্যটি চমৎকার, মেদহীন মজবুত শরীর, ব্যাধির আর কোনো উপসর্গ নেই। এর মধ্যেই সে উঠে ফিরে চলাফেরার শক্তি ফিরে পেয়েছে, শুধু ক্ষতস্থানটি শুকোচ্ছে না, সেই রকমের দগদগে ভাব। গ্যাংগ্রিন হয়ে গেছে এমনও বলা যায় না, আর জখমটি এমনই মোক্ষম জায়গায় যে ওখানে সার্জারিরও তেমন সুযোগ নেই। নবীন কুমার এখনই নিজেই স্নানাগার শৌচাগারে যেতে পারে বটে, কিন্তু সামান্য চলাফেরা করলেই তার রক্তক্ষরণ শুরু হয়ে যায়। সূর্যকুমারের কোনো ঔষধেই এই রক্তপাত বন্ধ হচ্ছে না। সেই জন্য তিনি অন্য পদ্ধতির ঔষধ একবার পরখ করে দেখতে চান। প্রথমে মহেন্দ্রলাল সরকার এবং রাজাধিরাজ দত্ত নামে হোমিওপ্যাথির দুই চিকিৎসক এলেন। মহেন্দ্রলাল সরকার এদেশের হোমিওপ্যাথির প্রধান চিকিৎসক তো বটেই, অ্যালোপ্যাথিতেও এদেশের সর্বোচ্চ উপাধি এমডি পেয়েছিলেন। ভারতের তিনি দ্বিতীয় এমডি। তা সত্ত্বেও তিনি অ্যালোপ্যাথি ছেড়ে হ্যানিম্যান প্রবর্তিত হোমিওপ্যাথির সমর্থক হয়েছেন। রাজাধিরাজ দত্ত যথেষ্ট খ্যাতিমান। দুজনেই মত প্রকাশ করলেন যে গ্যাংগ্রিন হয়নি, এই ক্ষত ঔষধেই নিরাময় করা যায়। পরদিন এলেন দুই কবিরাজ, ভৃগু কুমার সেন এবং বিষ্ণুচরণ সেন। তাঁদেরও ওই একমত। চিকিৎসা বিভ্রাটেরও কোনো সম্ভাবনা দেখা দিল না, কারণ নবীন কুমার শুধুমাত্র ধনির দুলাল নয়, সে যথেষ্ট খ্যাতিমান এবং নানা কারণে দেশবাসীর কাছে শ্রদ্ধেয়। সুতরাং চিকিৎসকরা নিজেদের অহমিকা প্রচ্ছন্ন রেখে রোগীর দ্রুত আরোগ্যের ব্যাপারেই মনোযোগী হলেন। মহেন্দ্রলাল সরকার নিজেই বললেন, এখনই অ্যালোপ্যাথিক চিকিৎসা বন্ধ করে হোমিওপ্যাথিক ওষুধ দেওয়ার দরকার নেই। সূর্যকুমারের চিকিৎসা যেমন চলছে চলুক, সেই সঙ্গে কবিরাজি ওষুধও চলতে পারে, কারণ অ্যালোপ্যাথিক এবং কবিরাজি ওষুধ প্রয়োগের মধ্যে কোনো সংঘাত নেই। যেহেতু রোগীরও পূর্ণজ্ঞান বর্তমান, তাই চিকিৎসকরা নবীন কুমারেরও মতামত জানতে চাইল এই ব্যাপারে। নবীন কুমার মহেন্দ্রলাল সরকারের পরামর্শই মেনে নিল। গঙ্গানারায়ণেরও মনে হলো এটাই উচিত ব্যবস্থা। শয্যার ওপরে তিনটে বালিশ হেলান দিয়ে আধশোয়া হয়ে আছে নবীন কুমার। চক্ষু দুটি উজ্জ্বল, মুখে সামান্য পাণ্ডুর ভাব। তার কথা কওয়া নিষেধ হলেও সে মাঝে মাঝে চিকিৎসকদের সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছে, দু একবার হাস্য পরিহাসও করছে। কবিরাজ ভৃগুকুমার সেন পরম বৈষ্ণব। তিনি শুধু ঔষধ দিয়েই চিকিৎসা সারেন না, রোগীর কল্যাণার্থে নাম জপও করেন। অন্য চিকিৎসকরা গল্পে রত। কবিরাজ ভৃগুকুমার অনেকক্ষণ ধরে নবীন কুমারের এক হাতের নাড়ি ধরে কি যেন বলে চলেছেন অস্ফুট স্বরে। তার দুই চক্ষু মুদিত, দেহ এমনই নিষ্পন্দ যে মনে হয় ঘুমন্ত, শুধু ওষ্ঠ নড়ছে একটু একটু।
সেদিকে তাকিয়ে রাজাধিরাজ দত্ত একসময় ঈষৎ শ্লেষের সঙ্গে বলে উঠলেন, ও কবরেজ মহায়, আপনাদের বৈষ্ণবদের হরিসভায় কদিন আগে কী কাণ্ড হয়ে গেল শুনেছেন? ভৃগুকুমার চোখও খুললেন না, উত্তরও দিলেন না। বিষ্ণুচরণ জিজ্ঞেস করলেন, কি হয়েছে? বিষ্ণুচরণও বৈষ্ণব, তবে ততটা আচার অনুষ্ঠান মানেন না এবং প্রতিদিন সন্ধ্যাকালে শাক্ত মতে একটু কারণ বাড়ি পান করেন। ভৃগুকুমারের বেশি খ্যাতির জন্য তার মনে স্বাভাবিকভাবেই কিছুটা ঈর্ষা আছে। রাজাধিরাজ দত্ত বলেন, সে তো এক হুলুস্থুলু ব্যাপার। কলুটোলার কালী দত্তের নাম শুনেছেন, যার বাড়িতে প্রকাণ্ড হরিসভা বসে? কালী দত্তের বাড়িতে হরিসভার আসর বসলে এমন জনসমাগম হয় যে সামনের পথ দিয়ে লোকজন গাড়ি ঘোড়া চলাচল করতে পারে না। সভার মধ্যখানে একটি বেদিতে পাতা থাকে একটি শূন্য আসন। সকলকে কল্পনা করে নিতে হয় যে ওই আসনে মহাপ্রভু শ্রী চৈতন্য সূক্ষ্ম শরীরে অবস্থান করছেন। তাকে ঘিরে ভক্তরা ভাগবত পাঠ করে, তারপর নৃত্য সহযোগে নাম গান হয়। সেই কালী দত্তের হরিসভার কথা কে না শুনেছে? কি হয়েছে সেখানে? রাজাধিরাজ দত্ত বলেন, যা হয়েছে তাতে বৈষ্ণব বাবাজিরা একেবারে স্ক্যান্ডালাইজড। কালী সাধক রামকৃষ্ণ সেখানকার চৈতন্যদেবের আসনের ওপরে উঠে দাঁড়িয়ে পড়েছিল। শুধু তাই নয়, দাঁড়িয়ে থাকা অবস্থাতেই অজ্ঞান। নবীন কুমার জিজ্ঞেস করলো, রামকৃষ্ণ কে? রানী রাসমণি দক্ষিণেশ্বরের মন্দিরের পূজুরি, যে রামকুমার চাটুর্যকে দিয়ে রাসমণি দক্ষিণেশ্বরে মন্দির খোলালেন, এ তার ভাই। বিষ্ণুচরণ বললেন, আমি গেছি দক্ষিণেশ্বরে। রামকুমারের ভাইয়ের নাম তো গদাধর। রাজাধিরাজ দত্ত বলেন, হ্যাঁ, সেই গদাধর ঠাকুরই বটে। কোন এক নাগা সন্ন্যাসী নাকি একে দীক্ষা দিয়ে অবধূত বানিয়ে নেছেন। এখন নাকি তার একেবারে ন্যাবড়া জ্যাবড়া অবস্থা, যখন তখন ভাব হয়, একটা হাত ওপর দিকে উঠে আঙুল বেঁকে যায়। বিষ্ণুচরণ বলেন, আমি মানুষটির সম্পর্কে অনেক রকম কথা শুনেছি। পূজ্যপাদ ধন্বন্তরী গঙ্গাপ্রসাদ সেন কিছুদিন দক্ষিণেশ্বরে গিয়ে এর চিকিৎসা করেছেন। তার মুখে শুনেছি যে লোকটির ধরন ধারণ অত্যাশ্চর্য। উন্মাদ রোগ হয়েছে বলে মথুরবাবু নানা চিকিৎসক ডেকেই পূজারীটির চিকিৎসা করাচ্ছিলেন। কিন্তু এ কেমন উন্মাদ! দিনের পর দিন ঘুমোয় না, বুক পিঠ লাল, কুকুরের সামনে থেকে খাবার তুলে নিয়ে নিজে খায়, কালী পূজা করতে বসে ফুল বেলপাতা দিয়ে নিজেকেই পূজা করে, অথচ মুখখানি বড় করুণ, চক্ষু দুটি কান্না মাখানো। পূজ্যপাদ গঙ্গাপ্রসাদ সেন আমায় বলেছিলেন, কোনো ঔষধে সেই মানুষটির কোনো প্রতিক্রিয়া হয়নি, বড়ই বিস্ময়কর। রাজাধিরাজ দত্ত বলেন, সে যাই হোক গে, কিন্তু এটা কেমন ব্যাপার বলুন? এক শাক্ত কালী সাধক বৈষ্ণবদের আখড়ায় গিয়ে চৈতন্যদেবের আসনের ওপর উঠে দাঁড়াবে? হ্যাঁ? ভৃগুকুমার এবার নবীন কুমারের হাত ছেড়ে একটি দীর্ঘশ্বাস ফেললেন, তারপর চক্ষু খুলে বললেন, বেশ করেছেন তিনি। আমি সেই সভায় স্বয়ং উপস্থিত ছিলাম। আমি সচক্ষে দেখেছি তিনি সাধারণ মানুষ নন। তার মুখের পানে তাকালেই দিব্যভাব টের পাওয়া যায়। নবীন কুমার জিজ্ঞেস করল, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে অজ্ঞান হয়ে গেলেন মানে? তাও কি সম্ভব? ভৃগুকুমার বললেন, সকলের পক্ষে সম্ভব নয়, কিন্তু ওর হলো ভাব সমাধি। চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। মশাই, এই আমি বলে দিলুম, ওই রামকৃষ্ণ ঠাকুর যে সে লোক নন, ক্ষণজন্মা পুরুষ। দেখবেন একদিন শত সহস্র লোক ওর পায়ে গিয়ে আছড়ে পড়বে। নবীন কুমার বলল, তাহলে তো এই সাধুটির সঙ্গে একদিন দেখা করতে হয়। গঙ্গানারায়ণ বলল, তুই ভালো হয়ে ওঠ ছোটকু, তারপর তোতে আমাতে একদিন একসঙ্গে যাব। শয্যায় শুয়ে শুয়েই নবীন কুমার নানা রকম বিষয়কর্ম পরিচালনা করতে লাগলো। ভুজঙ্গধর মারফত তাদের অন্যান্য জমিদারি নায়েবদের ডেকে পাঠানো হয়েছে। নবীন কুমার নির্দেশ দিল, সমস্ত প্রজাদের খাজনা মকুব করে দেওয়া হবে। যার যা জমি আছে তাতে সে চিরসত্ত্ব ভোগ করবে। সরকারের ঘরে জমিদারের
দেও খাজনা জমা পড়বে জমিদারের তহবিল থেকে। কিন্তু খাজনা একেবারেই আদায় না করলে জমিদারের তহবিল থাকবে কি? কেন? জমিদারের নিজস্ব অনেক খাস জমি, বাগান, জলকর আছে, তার থেকে আয় কম নয়। তাতেও ব্যয় সংকুলান না হলে সেগুলি বিক্রয় করতে হবে একের পর এক। এর মধ্যেই উড়িষ্যার এক বিশাল জঙ্গল এবং দক্ষিণ 24 পরগনার 2টি বিল নবীন কুমার বিক্রি করে দিয়েছে। সেই টাকায় শহরের উপকণ্ঠে কেনা হয়েছে অনেকখানি জমি সমেত একটি বাড়ি। সেখানে খোলা হবে কৃষি কলেজ। তার জন্য ট্রাস্টি বোর্ডও সে ঠিক করে ফেলেছে। গঙ্গানারায়ণ একদিন কুণ্ঠিতভাবে বলল, তুই এসব কী করছিস ছোটকু? আমাদের কলকাতার হৌজে খুব দুঃসময় চলছে, বহু টাকার শেয়ার গচ্চা যাচ্ছে, এখন ঋণ করে খাতকদের টাকা শুধতে হবে, তুই এর মধ্যে দুহাতে সব উড়িয়ে দিচ্ছিস। নবীন কুমার সে প্রসঙ্গে কান না দিয়ে অত্যুৎসাহের সঙ্গে বলল, কিন্তু কৃষি কলেজের খুবই দরকার কিনা বলো? হিন্দু কলেজের আগেই আমাদের এখানে কৃষি কলেজ খোলা উচিত ছিল না? চাষবাস থেকেই এদেশের যাবতীয় আয়, আর সেই চাষিদের জ্ঞান বৃদ্ধির দেবার কোনো ব্যবস্থা না করে আমরা শুধু কেরানি তৈরি করছি। দাদামণি, শুধু কলকাতায় নয়, আমরা গ্রামে গ্রামেও কৃষি বিদ্যালয় খুলব। চাষিরা সেখানে এসে ইংরেজি বাংলা শিখবে না, চাষের নতুন নিয়ম শিখবে। আয়ারল্যান্ডের চাষিরা উত্তম সেচ ব্যবস্থা জানে, সেখান থেকে আমরা শিক্ষক আনাবো। দুপুরবেলা নবীন কুমার ঘুমিয়ে পড়লে সকলে ঘর ফাঁকা করে চলে যায়। শুধু মেঝেতে মাদুর পেতে শুয়ে থাকে দুলাল। হঠাৎ এক এক সময় নবীন কুমারের ঘুম ভেঙে যায়। এই অনুভূতি নিয়ে যে সব কিছুর জন্যই বড় বেশি দেরি হয়ে যাচ্ছে। এখনই সব কিছু সক্রিয়ভাবে শুরু করা দরকার। এই রকমভাবে শয্যাশায়ী হয়ে থাকলে চলবে না। আস্তে আস্তে উঠে বসে সে কিছুক্ষণ দেয়ালের দিকে চেয়ে থাকে। ঘরের সাদা দেওয়ালটি বড় শান্ত, মায়াময়, বেশ একটা স্নেহের ভাব আছে। ওদিকে তাকালেই মনে হয় এই পৃথিবী বড় উপভোগ্য স্থান। নবীন কুমার নিজেই ধীরে ধীরে ব্যান্ডেজটা খুলতে শুরু করে। প্রতিবারই খোলার সময় খুব যন্ত্রণা হয়। নবীন কুমার ওষ্ঠ কামড়ে থাকে, টু শব্দটি করে না। একেবারে খোলা হয়ে গেলে সে একবার ব্যথিত নিঃশ্বাস ফেলে। ক্ষতস্থানটি ঠিক যেন একই রকম রয়েছে। ধীরে ধীরে খাট থেকে নেমে সে গিয়ে দাঁড়ালো আয়নার পাশে। হেঁটে আসতে তার কষ্ট হলো না, কিন্তু বুকের বাঁ দিকে তাকিয়ে তার মন খারাপ হয়ে গেল। অদ্ভুত ধরনের লাল একটা গর্ত। এই গর্তটা বুঝবে না? নবীন কুমারের আবার মনে হলো, এই গর্ত দিয়ে আমার হৃৎপিণ্ডটা বেরিয়ে আসবে না তো? আস্তে আস্তে রক্ত গড়াতে লাগলো ক্ষত থেকে। নবীন কুমার আবার ব্যান্ডেজ জড়াতে গিয়ে হঠাৎ ঘাড় ঘুরিয়ে বলল, কে? সেখানে কেউ নেই। অথচ নবীন কুমারের স্পষ্ট মনে হলো আয়নায় সে অন্য একজনের ছায়া দেখেছে। অবিবেচকের মতন একটু দ্রুতই এসে নবীন কুমার উঁকি দিল দরজার বাইরে। কারো চিহ্ন নেই সেখানে। তাহলে কি মনের ভুল? বুক থেকে ঝরঝরিয়ে রক্ত পড়ছে। নবীন কুমার এলোমেলোভাবে ব্যান্ডেজের গজ জড়িয়ে ফেলল বুকে। তারপর শয্যায় ফিরে আসবার সময় পালঙ্কে একটু হাঁটুর আঘাত লাগতেই সেই শব্দে জেগে উঠল দুলাল। ধর্মরিয়ে উঠে বসে সে জিজ্ঞেস করলো, কী হয়েছে ছোটবাবু? নবীন কুমার বলল, না রে, কিছু না, একটু দেখছিলুম ঘোরাফেরা করতে পারি কিনা। বেশ পেরে গেলুম তো। দুলাল বলল, না ছোটবাবু, ডাক্তাররা বারণ করেছেন। নবীন কুমার বালিশে মাথা দিয়ে লম্বা হয়ে শুয়ে একটা চাদর চাপা দিল বুকের উপর। তারপর বলল, দুলাল শোন। কি ছোটবাবু? যে লোকটা আমায় কামড়েছিল তাকে তুই একেবারে মেরে ফেললি কেন রে? আমার মাথায় খুন চেপে গেছিল। লোকটাকে তোর মারা ঠিক হয়নি কো, ধরে বেঁধে নিয়ে আসতে পারতিস। কি বলছেন ছোটবাবু? সে কি মানুষ না নরপশু? ওকে যে আমি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলিনি? তুই নিয়তিতে বিশ্বাস করিস দুলাল? নিশ্চয়ই ছোটবাবু, নিয়তিই তো মানুষকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। আমার নিয়তি কি আমায় টেনে নিয়ে গেল ওই লোকটার কাছে? একটা সাধারণ পাগল,
সে হঠাৎ আমাকেই কামড়ে দিল কেন? আপনি ভালো হয়ে যাবেন ছোটবাবু, এত সব তাবড় তাবড় ডাক্তার কবরেজরা বলছেন। ভালো হয়ে তো উঠবই, কিন্তু বড্ড দেরি হয়ে যাচ্ছে রে। পর মুহূর্তে নবীন কুমার আবার চেঁচিয়ে উঠল, কে? দুলাল বলল, কোথায় কে ছোটবাবু? দরজার পাশ থেকে কে যেন স্যাঁত করে চলে গেল। দেখতো কে উঁকি দিয়ে ফিরে যাচ্ছে। দুলাল ছুটে বাইরে বেরিয়ে এদিক ওদিকে খুঁজে এলো, কারোর চিহ্ন নেই এবারেও। দুলাল ফিরে এসে বলল, না ছোটবাবু, নেই, কেউ নেই কো। নবীন কুমার ভুরু কুঁচকে রইল। পরদিন মধ্য দুপুরে নবীন কুমার আবার নামলো পালঙ্ক থেকে। বেশ কয়েক পা ঘুরে বেড়ালো। ব্যান্ডেজ আস্তে আস্তে লাল রঙে রঞ্জিত হয়ে যাচ্ছে বটে, কিন্তু আজ সে আরও সাবলীলভাবে হাঁটতে পারছে। রক্তক্ষরণের ফলেও যদি শরীরের দুর্বলতা বোধ না হয়, তাহলে আর চলাফেরা করতে আপত্তি কী? গায়ে একটা মুগার চাদর জড়িয়ে নিয়ে নবীন কুমার ঘর থেকে বেরিয়ে পড়ল, যেন সে একটা মুক্তির স্বাদ পাচ্ছে। অনেক দিন ধরে সে বন্দী হয়ে আছে। ওপর মহলে মানুষজন এমনিতেই খুব কম। দুপুরবেলা একেবারে শুনশান থাকে। সরোজিনীও দিনের বেলায় নবীন কুমারের কাছে আসে না। এখন সে প্রায় সর্বক্ষণেই ঠাকুর ঘরে থাকে। এক সময় নবীন কুমারের মনে হলো, এই গৃহটি কার? এত বড় বড় খিলান, প্রশস্ত সব কক্ষ, কারুকার্য খচিত দরজা, এসব কে বানিয়েছে? কারা থাকে এখানে? নবীন কুমার যেন এক আগন্তুক, ভুল করে কোনো অচেনা বাড়িতে ঢুকে পড়েছে। বড় সুন্দর তো এই বাড়িটি। কে যেন বড় সুমধুর স্বরে গান গাইছে, খুবই মৃদু কণ্ঠ, কিন্তু এই শূন্য পুরীতে সেই গানের তরঙ্গ ভেসে বেড়াচ্ছে বাতাসে। নবীন কুমারের সর্বাঙ্গে রোমাঞ্চ হলো, কেমন যেন অলৌকিক অনুভূতি হয়। এই ঘুমন্ত পুরীতে কোনো রমণী একা একা গান গেয়ে চলেছে। সেই সুরের টানে আকৃষ্ট হয়ে নবীন কুমার পায়ে পায়ে তার উৎসের দিকে এগিয়ে যেতে লাগলো। বাম হাত দিয়ে বুকটা চেপে ধরে আছে, যেন এইভাবেই ধরে থাকলেই রক্তক্ষরণ কম হবে। একটা বন্ধ দরজার সামনে এসে সে থামল। এবার সে চিনতে পেরেছে, এ তো তার জননীর কক্ষ। এখানে কে গান গায়? তার জননী তো আর ইহলোকে নেই। ডান হাত দিয়ে একটু ঠেলা দিতেই দরজাটা খুলে গেল। ভেতরে একটা জলচৌকিতে বসে আছে কুসুম কুমারী। তার আলুলায়িত কুন্তল পিঠের ওপর ছড়ানো, হাতে একজোড়া খঞ্জনি। তার সামনে পা ছড়িয়ে বসে গান গাইছে এক দাসী, আর কুসুম কুমারী তাতে তাল দিচ্ছে। গানের মধ্যে তন্ময় হয়েছিল দুজনেই। অকস্মাৎ দরজাটা খুলে যেতেই কুসুম কুমারী চমকিত হয়ে বলল, ও মা! বিম্ববতীর কক্ষে যে গঙ্গানারায়ণ কুসুম কুমারী অনেক দিন ধরেই রয়েছে, সে কথা নবীন কুমার ভালোভাবেই জানে, কিন্তু আজ যেন তার ঘোর লেগেছে। কিছুই মনে নেই। সে কয়েক মুহূর্তের জন্য কুসুম কুমারীকে চিনতে পারল না। দারুণ উৎকণ্ঠার সঙ্গে কুসুম কুমারী উঠে এসে বলল, কি হয়েছে ঠাকুরপো? কথা শোনা মাত্র নবীন কুমারের ঘোর কেটে গেল। এ তো তার ভাতৃবধূ কুসুম কুমারী। সে দুপুরবেলা দাসীর কাছে গান শুনছে, এর মধ্যে অস্বাভাবিক তো কিছু নেই। নবীন কুমার লজ্জিত বিব্রতভাবে বলল, না না, আমার ভুল হয়ে গেছে, আমি এখানে ভুল করে এসেছি। সঙ্গে সঙ্গে সে ফিরে দাঁড়ালো। কুসুম কুমারীর বারংবার ব্যাকুল প্রশ্নের আর কোনো উত্তর দিল না সে। আবার ধীরে ধীরে হাঁটতে লাগলো নিজের কক্ষের দিকে।